নাহিদকে ফোন দিয়ে এনসিপিকে ক্ষমতায় বসাতে হঠাৎ একই ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে, বললেন রিজভী। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলল জামায়াত। জাফলংয়ে 2 উপদেষ্টার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচিত অর্থনীতিবিদ ও সদ্য বিদেশ সফর শেষে দেশে ফেরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনি গোপনে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামকে ফোন করে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। সূত্র বলছে, এই ফোন আলাপে দেশের ক্ষমতার ভার জাতীয় নাগরিক পার্টিকে হস্তান্তরের একটি নীল নকশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, লন্ডন থেকে ফেরার মাত্র 2 দিন পরেই ডক্টর ইউনূস রাজধানীর গুলশানস্থ সরকারি বাসভবন থেকে নাহিদ ইসলামকে ফোন দেন। ফোন আলাপটি প্রায় 17 মিনিট দীর্ঘ ছিল। সেখানে ডক্টর ইউনূস সরাসরি নাহিদকে বলেন, সময় এসেছে বিকল্প শক্তিকে সামনে আনার। আমি তোমাদের দলের উপর আস্থা রাখতে চাই, তবে তোমাদের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। এই ফোন আলাপের পরপরই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা গোপন বৈঠকে বসেন রাজধানীর বসুন্ধরা এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয়। সেখানে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক সহ 9 জন কেন্দ্রীয় নেতা। আলোচনার বিষয়বস্তু ছিল ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ, প্রশাসনিক দখল এবং মিডিয়া কৌশল। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা বলেন, ডক্টর ইউনূসের এই ফোনালাপ এবং পরবর্তী রাজনৈতিক তৎপরতা অত্যন্ত গভীর পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমাদের কাছে ধারণা এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র যা সেনাবাহিনী ও বর্তমান প্রশাসনের অজান্তেই বাস্তবায়নের চেষ্টা চলছে। প্রশ্ন উঠছে, ডক্টর ইউনূস হঠাৎ কেন জাতীয় নাগরিক পার্টিকেই বেছে নিলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঐতিহ্যবাহী 2 পৃথক দল আওয়ামী লীগ ও বিএনপিকে পাশ কাটিয়ে বিকল্প শক্তি তৈরির ইচ্ছা বহুদিন ধরেই ডক্টর ইউনূসের ছিল। কিন্তু এবার তিনি যেরকম সাহসী পদক্ষেপ নিয়েছেন তা অতীতে কখনো দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহমুদ হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা হয়তো এখনো সীমিত, কিন্তু ইউনূসের মতো একজন প্রভাবশালী ব্যক্তির পৃষ্ঠপোষকতা পেলে তারা আগামী নির্বাচনের বড় চমক দেখাতে পারে। তবে এটি সাংবিধানিক প্রক্রিয়া না হয়ে থাকলে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অন্যদিকে সরকারপন্থী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক মন্ত্রী সরাসরি বলেন, ডক্টর ইউনূস আবারও প্রমাণ করলেন তিনি দেশের বাইরে থেকে পরিচালিত এজেন্ডার অংশ। রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে তিনি এক নতুন নাটক মঞ্চস্থ করেছেন। এদিকে বিএনপি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে ডক্টর ইউনূসের এই পদক্ষেপ তাদের রাজনীতিকে প্রভাবিত করতে পারে। বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম ইতোমধ্যে দাবি করেছে, জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতায় আনার জন্য ইউনূস আন্তর্জাতিক সহযোগিতা চাইছেন। কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও নাকি তার ইতোমধ্যে কথাবার্তা হয়েছে। এমনকি কিছু মিডিয়া দাবি করছে, আগামীতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নাগরিক পার্টিকে স্থান করে দিতেই এই কৌশল সাজানো হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জহিরুল হক বলেন, ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব যদি সচেতনভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিকে গোপনে ক্ষমতায় আনতে চান, তবে তা একটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে। সেনাবাহিনীকে উচিত দ্রুত এই বিষয়ে অবস্থান পরিষ্কার করা। অবশ্য জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা গণতন্ত্রের পথে বিশ্বাস করি। ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, ফোন আলাপ হতেই পারে, তবে সেখানে ষড়যন্ত্রের কিছু নেই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি এই ফোন আলাপ নিছক একটি সৌজন্যমূলক আলাপ হতো, তবে কেন তা এতটা গোপনে করা হলো? কেন পরপরই দলের ভেতরে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হলো? কেনই বা গোয়েন্দা সংস্থাগুলো তাৎক্ষণিক নজরদারিতে চলে গেল? বর্তমানে গোটা দেশের রাজনৈতিক সচেতন মহল এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি যে এই ষড়যন্ত্রের ফলাফল অনুযায়ী পরিবর্তিত হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধু সময়ই বলে দিতে পারবে, ডক্টর ইউনূস কি সত্যিই একটি বিকল্প নেতৃত্ব গঠনের সাহসী উদ্যোগ নিয়েছেন, নাকি এটি কেবলই একটি ভুল বোঝাবুঝি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। ভাই, আপনাদের কেন এই জ্বালা? আপনাদের উদ্দেশ্য কি? আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা উপজেলার
ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, আপনারা বলেন তো, রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায়? এপ্রিলে নির্বাচন হলে কখনো প্রচারণা চালাবেন, কখনো আইনি প্রক্রিয়া হবে, কখনো নমিনেশন পেপার জমা নেবে। এমন সময় নির্বাচন দরকার যখন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকবে না। সেটাই উপযুক্ত সময় বলে মনে করি আমরা। তাহলে যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হয় সেটা তো ভালো। ওই সময়ে আবহাওয়া ভালো থাকে, ঈদ নেই, পহেলা বৈশাখ নেই। ওই সময় যদি নির্বাচন হয় তাহলে উপযুক্ত সময়। এপ্রিল উপযুক্ত সময় নয়। ওই সময় বৈশাখ মাস, কাল বৈশাখী হবে, তাণ্ডব চলবে। রিজভী আরও বলেন, আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা বলেছেন লন্ডনের বৈঠকে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, কখনো নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেননি। আপনারা ৭১ সালে বিরোধিতা করেছেন। ৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন। আপনারা ৯৫ সালে হাসিনার সঙ্গে বিএনপির বিরোধীরা করেছেন। আপনারা ৫ই আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক রয়েছে। ১.৫ ঘন্টার বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু হয়। বাংলাদেশ সময় বিকাল ৩টায় বৈঠকটি শেষ হয়। পরে ওই হোটেলেই যৌথ সংবাদ সম্মেলন হয়। সেখানে কথা বলেন খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যুগান্তরকে বলেন, আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক মনে করি। তিনি আরও বলেন, রাজনীতি, রাজনৈতিক দল এবং সরকার প্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ্য সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা। এ সময় তারা গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। শনিবার দুপুর 12:15টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ফেরার পথে শ্রমিকরা গাড়িবহর ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। সর্বশেষ পুলিশ শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়ি বহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় বলে জানা গেছে। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। 12:30 নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছেছেন। এই বিষয়ে জানতে চাইলে দুপুরে গোয়াইনঘাট উপজেলার ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ওনাদের গাড়ি অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছে। এর আগে জাফলংয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আমরা আর পাথর উত্তোলন অনুমোদন দেব না। এই জায়গা পরিবেশগত সংকটাপন্ন এলাকা। যারা এখানে পাথর উত্তোলন করেন পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশের জন্য, তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। আবারও কথা বলতে এলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর প্রসঙ্গে। কারণ যুক্তরাজ্য সফর নিয়ে এতটাই নাটক ঘটছে, এতটাই নাটকীয়তায় মোড় নিচ্ছে, কথার পর কথা। হয়তো আগামী 13 তারিখ 14 তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফরের খুঁটিনাটি নিয়েই কথা বলতে হবে। বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর, এতটাই বিতর্ক। আপনারা জানেন যে কিংস ফাউন্ডেশনের হারমোনি অ্যাওয়ার্ড নিতে 4 দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সফরের আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 4 দিনের সরকারি, আবারও বলছি, সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বার্কিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং এই সময় প্রধান উপদেষ্টা রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে এই সফরটি সরকারি সফর ছিল না। আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি। আপনারা গতকালকে ডক্টর ইউনূসের যুক্তরাজ্যে প্রবেশ, হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করবার পর যুক্তরাজ্যের প্রবেশ পথটা দেখলেন, তার ছবি দেখলেন। আমি গতকালকের ভিডিওতে ছবিও দেখিয়েছি যে এটি সরকারি সফর নয়, এটি দ্বিপাক্ষিক সফর নয়, এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আনন্দ ভ্রমণ বলতে পারেন কিংবা ব্যক্তিগত সফর বলতে পারেন। কিন্তু এই সফরের পুরো ব্যয়ভার বহন করতে হচ্ছে আপনার আমার মতো বাংলাদেশের জনগণকে। আরেকটি বিষয়, যে অ্যাওয়ার্ডটি তিনি নিতে গেছেন, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, আজকে 11 তারিখ বিকেলবেলা কথা বলছি, আগামীকাল 12 তারিখে এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কারটি দেওয়া হবে। যে 25 জন মনোনীত হয়েছে, যে 25 জনের নাম কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাদেরকে, কিন্তু ডক্টর ইউনূসের নাম নেই। আপনারা কয়েকদিন ধরেই জানছেন, কয়েকদিন ধরেই বিষয়টি আলোচনায়। আজকে পর্যন্ত ডক্টর ইউনূসের তরফ থেকে কিংস ফাউন্ডেশনের সঙ্গে লবিং চলছে যে পুরস্কারটি যেন দয়া করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়। কিন্তু আসলে আদৌ পুরস্কার পাবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং এই সফরটি শুরুর আগে বলা হয়েছিল যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে, কিন্তু সাক্ষাৎ যে একদম অনিশ্চিত এটি এক প্রকার নিশ্চিত। আমি আজকেই দিনের আরেক ভিডিওতে এটি নিয়ে বলেছি, আবারও বলছি যে প্রেস সচিব শফিকুল আলম গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কানাডায় সফরে আছেন এবং কানাডা থেকে ফিরলে তার সাথে সাক্ষাৎ হবার এবং তার সময় হলে সম্ভাবনা আছে। প্রেস সচিব শফিকুল আলম কি এই সময়ের আধুনিক মানুষ? আমি তো সন্দেহ প্রকাশ করছি। কানাডায় যদি সফরে থাকেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি কারণে সফরে থাকবেন? তার তো সফর সূচি সম্পর্কে, একটি দেশে যাচ্ছেন, চাপাবাজি করছেন বা চাপাবাজি করবেন, প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে তো জানা দরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখন পর্যন্ত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরকালীন পর্যন্ত 13 তারিখ পর্যন্তই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যে অবস্থান করবেন। আর কানাডায় তিনি যাবেন, আমি আগের ভিডিওতে বলেছি 14 তারিখে যাবেন। কানাডা থেকে তো ফেরবার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। যদি শফিকুল আলমের কথা আমরা ধরেও নিই, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তো কানাডায় যাবেন একটা বিশেষ ইভেন্টকে কেন্দ্র করে, G7 এর সম্মেলনকে কেন্দ্র করে, এবং G7 এর সম্মেলন 15 থেকে 17 জুন। কাজেই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্য ছাড়েননি, যুক্তরাজ্যে আছেন। তিনি যাবেন 15 থেকে 17 জুনকে টার্গেট করে কানাডায়। কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎটি অনিশ্চিত এবং এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সূচি যেটি জানা গেছে, যুক্তরাজ্য সরকারের কোনো ব্যক্তিত্বের সাথে, কোনো কর্তৃপক্ষের সাথে এই মুহূর্তে পর্যন্ত তার শিডিউলে সফরসূচিতে কোনো সাক্ষাৎ নেই। মাথায় রাখতে হবে, যুক্তরাজ্য সরকারটি এই মুহূর্তে কার সরকার? কোন দলের সরকার? লেবার পার্টির সরকার। কোন দলের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার? লেবার পার্টির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এবং স্যার কিয়ার স্টারমারের দল লেবার পার্টির একজন প্রভাবশালী সদস্যকে টিউলিপ সিদ্দিক, নামটা শুনতে শোনা যায় বাংলা, এই বাংলাদেশের সাথে সংযোগ আছে টিউলিপ সিদ্দিকের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, কিন্তু যুক্তরাজ্যের লেবার পার্টির একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব টিউলিপ সিদ্দিকী। গত কয়েকদিন যাবৎ টিউলিপ সিদ্দিকের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যা ঘটে গেল, একটি চিঠিকে কেন্দ্র করে, চিঠির বিস্তারিত আর বলতে চাইছি না, বলছি না, তার কারণে
কিভাবে আশা করে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের পরিষদ যে লেবার পার্টির সরকারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে? এই আশাটা, এটা আসলে কি বলবো, এটাকে দুরাশা বললে ভুল হবে না। কত বড় সাহস, আমি মাঝে মাঝে ভেবে পাই না। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর দেশ, আমার নিজের দেশ, আমার বলতে খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেই এগুলোটাকে বাধাগ্রস্ত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূস গং। আমি যেটি বলছিলাম, তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর দেশ, তৃতীয় শ্রেণীর একজন সরকার প্রধান, তাও আবার অনির্বাচিত সরকার প্রধান। ব্রিটেনের একজন নির্বাচিত এমপি, 4 বারের এমপি, ব্রিটেনের একজন সাবেক মন্ত্রীর সাথে একটা চিঠিকে কেন্দ্র করে মিথ্যাচার করেছে এই সরকারটি শুরু থেকে। এই মিথ্যাচার করবার কারণে এবার সফরে সরকারের পক্ষের বা কারো সাথে, ব্রিটিশ সরকারের কারো সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হবে কিনা সেটি একদম অনিশ্চিত, কারণ এখন পর্যন্ত সফর সূচিতে সরকার পক্ষের কারো সাথে কোনো বৈঠকের কোনো কিছু দেখা যাচ্ছে না। হয়তো দিনের বিভিন্ন সময় এটি পাল্টাতে পারে। এখন পর্যন্ত যেটি আমরা জানতে পারছি যে সরকারি বৈঠক নেই। ভবিষ্যতে এই যে এই সফরে বৈঠক হচ্ছে না, দেখা হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সরকারিভাবে সেখানে কোনো সম্ভাষণ দেওয়া হয়নি, সেখানে কোনো গ্রহণ করা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রের টাকায় ব্যক্তিগতভাবে একটি হোটেলে অবস্থান করছেন এবং ব্রিটেন বাংলাদেশ কমিউনিটি কর্তৃক, বিশেষ করে আওয়ামী লীগ কমিউনিটির কাছে একটা ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যেটি বলছিলাম যে ব্রিটিশ সরকারের সাথেও বাংলাদেশ সরকারের ব্যাপক আগামী দিনগুলোতে বড় ধরনের টানাপোড়েন হওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহস এত বেশি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যারা আছেন তাদের সাহস এতটাই বেশি যে ব্রিটেনের মতো একটা প্রভাবশালী দেশের সরকারের লোকের সাথে কম্পিটিশনে যায়। শুধু ব্রিটেন না, আমার এই মুহূর্তে মনে পড়ছে যে এই যে ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকে জড়িয়ে রাশিয়ার সাথেও ইউনূস সরকার একটা খারাপ সম্পর্কে জড়িয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম, আমার যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম, সেই রোসাটমের সাথে টিউলিপ সিদ্দিককে জড়িয়ে দেওয়া হয়েছে। রোসাটম আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফান্ড দাতা প্রতিষ্ঠান। সেই ফান্ডকে নাকি তছরূপ করেছে টিউলিপ সিদ্দিক তার নেতৃত্বে এবং তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা, তাদেরকে নিয়ে। অর্থাৎ রাশিয়ার সাথেও একটি সংঘাতে জড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। এসবের পরিণতি কি? এসবের পরিণতি বাংলাদেশের জনগণকে ভুগতে হবে, বাংলাদেশের জনগণকে সাফার করতে হবে। রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ, ব্রিটেনের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ। আর ব্রিটেন হচ্ছে বিশেষ করে ইউরোপের রাজনীতির একটা হাব। ব্রিটেনের সাথে সম্পর্ক খারাপ মানে সারা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক খারাপ। রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ মানে একটা বিশাল একটা অঞ্চলের সাথে সম্পর্ক খারাপ। ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সম্পর্ক খারাপ। আমাদেরকে কূটনৈতিক ভাবেও একটা বাজে সিচুয়েশনের মধ্যে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে যুক্তরাজ্য সফর, বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না এবং এই সফরটি বিগত 10টি সফর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস খালি হাতে ফিরেছে। এই সফরটি থেকেও ডক্টর ইউনূস খালি হাতে যে ফিরতে বাধ্য হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেই বহুল প্রতীক্ষিত বৈঠকটি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হলো, সেই বৈঠক সম্পর্কে আমরা সব কিছু জানবো না। এটি খুবই স্বাভাবিক, তার কারণ বৈঠকের পরের অংশটি হয়েছে 1-to-1, তার মানে গোপনে হয়েছে। পর্দার আড়ালে কি আলোচনা হয়েছে আমরা জানি না। এবং সেই সূত্র ধরে যদি আমরা এই মন্তব্য করি যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুই বিশেষ ব্যক্তির মাধ্যমে, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নিশ্চয়ই সব কিছু স্পষ্ট কিছু জানতে পারবো না, সেটাই স্বাভাবিক। তারপরও
সেখান থেকে কিছু প্রশ্ন তুলতে চাই, আমি কোনো ব্যাখ্যা করতে চাই না। এবং ব্যাখ্যা মানে প্রশ্নে যাওয়ার আগে একজন দর্শক, মানচিত্রে একজন দর্শক, এর আগে আমি যে কন্টেন্টটি দিয়েছি সেখানে একটি মন্তব্য করেছেন, সেটাই আমি আপনাদেরকে একটু বলি। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা এবং সরকার ক্ষমতায় আরোহণের পর থেকে তাদের একটি নীতি লক্ষণীয় যে তারা কখনো কোনো বিষয় স্পষ্ট বার্তা জনগণকে দেয় না। বিষয় যাই হোক না কেন, ভাষা বক্তব্যের মাধ্যমে বিষয়টিকে ধোঁয়াশাপূর্ণ বা কনফিউজিং করে রাখা হলো সরকারের স্ট্র্যাটেজি। এক্ষেত্রেও তাই ঘটেছে, খুব স্বাভাবিক, এক্ষেত্রেও তাই ঘটেছে আমরাও মনে করি। এবং বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধি বা বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন সংবাদ সম্মেলনে, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার কাছ থেকেও আমরা খুব খোলাসা কোনো বক্তব্য পাবো না, এটাই স্বাভাবিক। এবং এই যে স্বাভাবিক অস্বাভাবিক কথাগুলো তুলে ধরলাম, এর মধ্য দিয়ে নিঃসন্দেহে পুরো জাতি অন্ধকারের মধ্যে রয়েছে, এটুকু আমরা বলতেই পারি। এখন যে প্রশ্নগুলো তুলতে চাই, যেই খলিলুর রহমান সম্পর্কে বিএনপির এত আপত্তি, যেই খলিলুর রহমানকে বিএনপি বিদেশি নাগরিক হিসেবে ট্রিট করলো, খলিলুর রহমান আবার, তার মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা বলছি, তিনি খোদ তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন। এবং যেই খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে আসছে বিএনপি, তিনি কেন এরকম একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রতিনিধিত্ব করলেন? তারেক রহমানকে তিনি রিসিভ কেন করলেন? এবং যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো সেখানেই কেন তিনি ফোকাসড হলেন খুব বেশি করে? কেন তিনি সব উত্তর দেওয়ার চেষ্টা করলেন? সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এবং সেই নিরপেক্ষতার জায়গা থেকে খলিলুর রহমান সহ অন্য দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছিল। আমরা দেখলাম যখন সেনাপ্রধান গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সরকার সম্পর্কে নানান ধরনের প্রশ্ন তুললেন, সেই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, তখন তিনি যখন আবার বিএনপিকে ডাক দিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন, সেখানেও আমরা দেখলাম বিএনপির প্রতিনিধি দল যে বৈঠক করতে গেলেন, সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। কেন এই বিষয়গুলো সরকার সজ্ঞানে, খুব কৌশলে এইগুলোই মানে বিতর্কিত ব্যক্তিদেরকে সামনে তুলে আনছেন? এগুলো বিএনপিকে একের পর এক বুড়ো আঙুল দেখানো কিনা, সেই প্রশ্নটি উঠতেই পারে। এবং যেহেতু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, এই সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, সেই বিষয়ে কি তারেক রহমান কোনো প্রশ্ন তুলেছেন ওই বৈঠকে? আমরা সে সম্পর্কে কিছু জানতে পারিনি। সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। যেহেতু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি ছিল তারেক রহমানের বা বিএনপির, সেই জায়গায় তারা বলেছে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে। এর আগে আমি প্রশ্ন তুলেছি যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে তার মানদণ্ডটা আসলে কি, কোন ধরনের প্রস্তুতি, এই ধরনের কোনো কিছু কি খোলাসা করা হয়েছে? এবং শুরুতে যেহেতু দুই পক্ষের প্রতিনিধিদের মাধ্যমে ওপেন আলোচনা হয়েছে, পরবর্তীতে পর্দার আড়ালে সরকার প্রধান এবং বিএনপি প্রধান আলোচনা করেছেন, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, অনেকে প্রশ্ন করছেন যে সেখানে কি কোনো ধরনের আসন সমঝোতার বিষয়ে কোনো ধরনের কথা হয়েছে, আসন ভাগাভাগি হয়েছে? যেগুলো অনেকের মনে প্রশ্ন যে আসন ভাগাভাগি হতে পারে, বা বিএনপির কাছে তারেক রহমানের কাছে আসন ভাগাভাগির প্রস্তাব এর আগে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি আরও 5-6 মাস আগে একটি কন্টেন্ট করেছিলাম। সেই বিষয়গুলো এখন সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে, আমরা জানি না যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সেখানে এইসব বিষয় উঠেছে কিনা। তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা, বা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমির খসরু মাহমুদ চৌধুরী যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে, এই ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না। তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন, এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে, তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে? খুব সহজ প্রশ্ন। এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই,
যেই দিন এই আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো, সেই বৈঠকের আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। কেন এই ধরনের একটি বক্তব্য ঠিক এই বৈঠকের আগে দেওয়া হলো? তাহলে কি টোপ দেওয়া হয়েছে বিএনপিকে? সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো এখন নির্বাচন, করিডোর, বন্দর, সেই করিডোর এবং বন্দর নিয়ে যে বিএনপির তীব্র বিরোধিতা, সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তারেক রহমানের পক্ষ থেকে? সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেনি, খুব স্বাভাবিক, আমরা উত্তরটাও জানতে পারিনি। যেহেতু বিএনপি এই মুহূর্তে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠেছে, নিঃসন্দেহে এটুকু বলতে হয়, সেই জায়গা থেকে তারেক রহমানকে বা বিএনপিকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো তার অ্যাবসেন্সে, তার আড়ালে অনেকে অনেক কথা বলেন, কিন্তু তার সামনে গেলে কেউ তো সেভাবে তাকে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করেন না। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের মন্তব্য। সেই জায়গা থেকে আমাদের বক্তব্য বা প্রশ্ন, তারেক রহমান এই বিষয়ে কোনো কথা তুলেছেন কিনা। নির্বাচন কমিশন সম্পর্কে যেটি বলা হয়েছে যে ডক্টর খলিলুর রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোডম্যাপ খুব শিগগির ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটি একটা বায়বীয় কথা। তার কারণ নির্বাচন কমিশনের সাধ্য নেই, ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা, যেহেতু সরকারের পরামর্শক্রমেই সব করবে। আমরা জানি যে এটা খাতা কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন, আসলে তো স্বাধীন নয়। অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে। সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের রোডম্যাপের ঘোষণা, অনেক বড় একটি প্রশ্ন। সব মিলিয়ে যে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে বলেছি, আরও একবার বলি, যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের, সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে, অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে? এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি স্রেফ আইওয়াশ কিনা, যেটি সংবাদ সম্মেলন করতে হয়, যৌথ বিবৃতি দিতে হয়, তাই দেওয়া, নাকি সরকার এবং বিএনপি যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে, এবং জুলাই সনদ নিয়ে যেই বিষয়টি সবার মুখে মুখে ছিল, জুলাই সনদের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত বা বিএনপির সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন ছুটে যাওয়া, সেই জুলাই সনদের বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা, এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই 180 ডিগ্রি ইউটার্ন নেবে, অনেক ক্ষেত্রেই অনেক কিছু ওলটপালট হয়ে যাবে, এটি আমরা সবাই জানি। সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি না। যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যুক্তরাজ্য সফর শেষ হয়েছে, তিনি এই সফর শেষ করে দেশেও ফিরেছেন। এরকম মুহূর্তে তার সফরের সফলতা এবং ব্যর্থতা নিয়ে নানা রকমের আলোচনা সামনে এসেছে। সেই আলোচনায় মোটামুটি ঘি ঢেলে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি ফেসবুক স্ট্যাটাসে এই সফরে 5টি সফলতা এসেছে এমন দাবি করেছেন। এমন দাবি যখন তিনি করছেন, তখন ব্রিটেন থেকে খবর আসছে, ব্রিটিশ একটি বিখ্যাত আইন সংস্থা তারা প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে সরকার কি বেকায়দায় পড়তে চলেছে কিনা, যখন সফলতার গল্প আমরা শুনছি, তখন বড় ধরনের বিপদেই পড়তে চলেছে কিনা, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির ভিডিওতে। বলছিলাম, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সফলতা নিয়ে যখন কথা বলছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তখন ব্রিটেন থেকে খবর আসছে সেখানকার একটি আইনি সংস্থা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে
আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের ওয়েবসাইটে সেটা নিশ্চিতও করেছে। খুব শীঘ্রই তারা প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করতে চলেছে। দুটো আলোচনা দুটো দিক নির্ধারণ করে। শফিকুল আলম দাবি করছেন যে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে 5টি সফলতা রয়েছে। প্রথমে চলুন তার দাবি নিয়ে একটু কথা বলি। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন 5টি সেই সফলতার কথা, যেগুলো উল্লেখ করেছেন সেগুলো কি একটু জেনে নিই। 1 নম্বরে তিনি লিখেছেন রাজা চার্লসের থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজ পরিবারের প্রধানের সঙ্গে 30 মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত। এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি। তিনি দাবি করেছেন যে ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে রাজা হারমোনি অ্যাওয়ার্ড প্রফেসর ইউনূস গ্রহণ করেছেন, কিন্তু এটা একটা ভুল তথ্য। অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু ব্রিটিশ রাজা সেই অ্যাওয়ার্ড তুলে দেননি। কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন। সেখানে রাজা দর্শক সারিতে বসেছেন, বসে থেকে সেই দৃশ্য দেখেছেন। অর্থাৎ রাজার হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও সেই দৃশ্যটা আমরা দেখিনি, যেটা শফিকুল আলম একটা ভুল তথ্য দিয়েছেন বলে বোঝা যাচ্ছে। 2 নম্বরে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক, এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম ওভার মুহূর্ত। তারেক রহমানের সঙ্গে বৈঠককে ঐতিহাসিক ব্যাপার হিসেবে আখ্যা দিচ্ছেন। তার মানে এই স্ট্যাটাসে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের মূল মিশন ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক, এবং সেটি যে সফল হয়েছে সেই জন্য তিনি গৌরব বোধ করছেন। 3 নম্বরে তিনি লিখেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শীর্ষ সহযোগীর 170 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে এমন তথ্য দিয়েছেন, যদিও এই ব্যাপারে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা আমরা শুনিনি। 4 নম্বরে তিনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধানসহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে। আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে। বৈঠক হয়েছে কিন্তু বৈঠকের কোনো ফলাফল আসেনি, সেটাকেই তিনি 5 সফলতার 4 নম্বর সফলতা হিসেবে উল্লেখ করছেন। 5 নম্বর সফলতা হিসেবে তিনি উল্লেখ করছেন রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার। প্রথমবারের মতো এই কথা শোনা গেল যে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে যুক্তরাজ্য সফরে কোনো নতুন কোনো খবর পাওয়া গেছে। তিনি দাবি করেছেন 5 নম্বর সফলতা হিসেবে এটি, কিন্তু পুরো সফর জুড়ে রোহিঙ্গা সংকট নিরসনে কোনো মিটিং কিংবা কোনো কথাবার্তা আমরা শুনিনি। সব মিলিয়ে শফিকুল আলম নিজের মতো করে যখন দাবি করছেন যে 5 সফলতার মধ্যে যদিও বলা যায় যে একটিমাত্র সফলতা বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা মিটিং, সেই মিটিংটাকেই সফল বলা যায়। যে নির্বাচনী যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা থেকে একটা উত্তরণের পথ হয়তো বাংলাদেশ দেখতে চলেছে, তাও সেটা নিশ্চিত নয়। এই তো সফলতার গল্প যখন শফিকুল আলম লিখছেন, তখন আমরা ব্রিটেন থেকে খবর পাচ্ছি ব্রিটেনের বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছে। 4টি অপরাধকে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 4টি অপরাধকে সামনে নিয়ে, 4টি অপরাধকে আমলে নিয়ে তারা আইসিসিতে মামলার প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি শেষ করেছে। হয়তো খুব শীঘ্রই এই মামলা তারা করবে। সেখানে অপরাধগুলোর ব্যাপারে যে তথ্য এসেছে, তুলে ধরা হয়েছে, সেখানে নির্বিচারে হত্যা, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী কর্মী, সাংবাদিক, সাধারণ মানুষ, সমর্থক, এরকম মানুষদের নির্বিচারে হত্যার অভিযোগ করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ করা হচ্ছে, সাংবাদিক, সংখ্যালঘু নির্যাতনের মতো অপরাধগুলোকে তারা সামনে আনছে বলে তাদের ওয়েবসাইটে তারা ঘোষণা করেছে। এর আগে আইসিসিতে আমরা মামলা করতে দেখেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সদস্য, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারি এবং সিলেট সিটি সাবেক মেয়র
আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি গত নভেম্বরে আইসিসিতে প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ সহ তার আশেপাশের যারা রয়েছে এরকম অনেকের বিরুদ্ধে আইসিসিতে মামলা করতে দেখেছিলাম। যদিও সেটা ব্যক্তিগত উদ্যোগের মামলা, কিন্তু এবার যখন আমরা ডাউটি স্টেট চেম্বারের এরকম উদ্যোগ দেখছি তখন সেটা আমার মনে হয় যে আনোয়ারুজ্জামান চৌধুরীর চাইতে অনেক বেশি আলোচনার জন্ম দেবে এবং এর পরিণতিতে কোন দিকে দেশের ভাবমূর্তি যাবে সেটাও একটা বড় বিষয়। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই মামলার পরিণতি কোন দিকে যায়। দর্শক, আপনার কি মনে হয়? একদিকে যখন আমরা সফলতার গল্প শুনছি তখন অন্যদিকে সরকারের বিরুদ্ধে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনের একটি আইন সংস্থা। স্বাগতম দর্শক বন্ধুরা। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যুক্তরাজ্য সফর থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি তথ্য সামনে উঠে আসছে। মানে আমার জানা মতে এর আগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এরকম কোনো ঘটনা ঘটায়নি কোনো বৈদেশিক সফরে গিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের যে হোটেলে তিনি এখন অবস্থান করছেন সেই হোটেলে একটি কক্ষের ভাড়া একদিনের কত আপনি জানেন? শুনলে আপনার মাথাটা একবার নিশ্চিত চক্কর খাবে। তাই সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখুন, যে কোনো দেশের একটি সরকার প্রধান কোনো বৈদেশিক সফরে গেলে সেখানে তার নিরাপত্তা ও মর্যাদার কথা ভাবনা চিন্তা করে একটা ভালো হোটেলে থাকাটা বিশাল কোনো অস্বাভাবিক বিষয় নয়, স্বাভাবিক বিষয়। কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস খুবই লক্ষণীয়। প্রথম কথা, ওই সফরটা কি কোনো রাষ্ট্রীয় সফর? ওই সফরে গিয়ে সেই সরকার প্রধান কি কোনো দ্বিপাক্ষীয় বৈঠক করেছে? নাম্বার 2, ওই সফর থেকে আমরা কতটা লাভবান হলাম, আমরা কি পেলাম? এই দুটো জিনিস আমাদেরকে একটু দেখতে হবে। যদি সেটা একটি রাষ্ট্রীয় সফর হয়ে থাকে, যদি সেই সফরে কোনো দ্বিপাক্ষীয় বৈঠক হয়ে থাকে, বা ওই সফর থেকে দেশ রাষ্ট্র বিশাল কোনো একটা সুবিধা লাভবান হয়ে থাকে, তাহলে ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নেই, যত টাকাই হোটেল ভাড়াতে খরচ হয়ে থাকুক না কেন। কিন্তু এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান এই যুক্তরাষ্ট্র সফরে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি জিজ্ঞাসা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যুক্তরাষ্ট্র সফর থেকে আমরা কি পেলাম, রাষ্ট্রীয়ভাবে আমরা কতটা লাভবান হলাম, তাহলে সেই লাভের খাতাটা বড় একটা শূন্য ছাড়া আর কিছুই নেই। কারণ এই রাষ্ট্রীয় সফর থেকে তিনি একটি ব্যক্তিগত পুরস্কার পেয়েছে, এ বাদে আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো লাভবান হইনি। উপরন্তু বাংলাদেশের 18 কোটি জনগণ এই সফরে ভয়ঙ্করভাবে লজ্জিত হয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসতে, এবং এটা নিয়ে নানা প্রেস সচিবের নানা মিথ্যাচার, প্রপাগ্যান্ডা, ভণ্ডামি, এই 1-2 দিন ধরে আমরা সবাই জানি এই সমস্ত কিছু। সুতরাং এমতো অবস্থায় এখনও পর্যন্ত এই যুক্তরাষ্ট্র সফর থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো লাভবান হইনি। সুতরাং এই লাভ লসের যে উত্তর সেটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ দিকেই গিয়েছে। এরপর দ্বিতীয় যে বিষয়, এটা এই সফরে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দ্বিপাক্ষীয় বৈঠক করেছে? এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল? তাহলে দেখুন, এর উত্তরটি হচ্ছে মোহাম্মদ ইউনূস এই পর্যন্ত এই সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি, বরং ব্রিটিশ রাজ পরিবার থেকে একটি ব্যক্তিগত পুরস্কার তিনি গ্রহণ করেছেন। সুতরাং প্রথম কথা, তিনি ব্যক্তিগত সফরে গিয়েছে, এটা কোনো রাষ্ট্রীয় সফর নয়, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো লাভবান হইনি, বরং চরম লজ্জিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে দেশবাসী। এবার আসুন আপনাদেরকে এই জায়গাটায় একটু নিয়ে যাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে লজ্জিত করে নিজের একটি ব্যক্তিগত পুরস্কার নিতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে আমাদের করের টাকায় তিনি ঠিক কত টাকা খরচা করছে যুক্তরাজ্যে বসে শুধুমাত্র হোটেল ভাড়াতে। প্রধান উপদেষ্টার অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির দৈনিক ভাড়া কত জানেন? 6045 পাউন্ড। দ্যাট মিন্স প্রায় 10 লক্ষ টাকা একদিনের ভাড়া।
কেবল তার একার কক্ষের 4 রাতের ভাড়া দাঁড়িয়েছে 24,100 পাউন্ড, অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকা। প্রতিদিন 10 লাখ টাকা ভাড়া দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একা একটি কক্ষে রয়েছে, 4 দিনে 40 লক্ষ টাকা। অথচ এই ইউনূস গতকাল এই যুক্তরাষ্ট্রের সফরের একটি ইন্টারভিউতে বলছে যে আমার দেশ অর্থনীতিতে বর্তমানে শূন্য না বরং শূন্যেরও নিচে, বিশাল পরিমাণ দেশের দেনা রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ, ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে। তো গত 10 মাসে সংস্কারের আন্ডারে তিনি ঠিক কী করেছে, ব্যাংকিং ব্যবস্থা কেন তুলে দাঁড় করাতে পারেনি, সেটা আলাদা একটা প্রসঙ্গ। এখানকার প্রসঙ্গে প্রশ্ন তো এটাই যে যেখানে আপনার দেশের ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ, বিশাল পরিমাণ দেশের দেনা রয়েছে, ঋণ রয়েছে, যার জন্য বর্তমানে দেশের অর্থনীতি শূন্য না বরং শূন্যর নিচে, আপনি নিজে সারা বিশ্ববাসীকে বলছেন, সেখানে আপনি সেই দেশের টাকায় 10 লক্ষ টাকা খরচ করে কিভাবে একটি হোটেলে থাকতে পারেন? তার থেকেও বড় কথা কি জানেন, গত 9 জুন প্রধান উপদেষ্টা এই যে সফরটি গিয়েছে, এখানে ওনার সফর সঙ্গী কতজন জানেন? 39 সদস্যের একটি সফর দল নিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন 39 সদস্যের একটি সফর দল নিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস? এখানে তো তিনি কোনো রাষ্ট্রীয় সফরে যাননি, কোনো দ্বিপাক্ষীয় বৈঠক হয়নি, তিনি একটি ব্যক্তিগত সফরে গিয়েছেন একটি ব্যক্তিগত পুরস্কার আনতে। তাহলে কেন রাষ্ট্রের পয়সা খরচা করে এই 39 জন সদস্যকে পদে পদে নিয়ে গেল? এ প্রশ্নের উত্তর কে দেবে? এখন এই 39 জন সদস্য কেন নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রশ্ন এই জন্যই তুলতে বাধ্য হতে হচ্ছে কারণ সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে এই 39 জন সদস্যদের জন্য 37টি রুম রিজার্ভ করতে হয়েছে। এখন হোটেলের বিলের এই যে একটি কপি আপনারা দেখছেন, এটা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে সফর দলের 4 রাতের অবস্থানে মোট ব্যয় হয়েছে 2,10,325 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 3,50,00,000 টাকা। এখন তিনি নিজে তো প্রতিদিন 10 লক্ষ টাকা ভাড়া একটা রুমে রয়েছে, অন্যদিকে 39 জন সদস্যকে পিছনে পিছনে নিয়ে যাওয়ার কারণে 37টা রুম রিজার্ভ করতে হয়েছে, আর সেই 37টা রুমের টোটাল ভাড়া দাঁড়িয়েছে 3,50,00,000 টাকা। এখানে এই 39 জন সদস্য না নিয়ে গিয়ে তিনি তার ব্যক্তিগত সফরে যাচ্ছেন, যদি 2-5 জন 7 জন বা 10 জনকেও নিয়ে যেতেন তাহলে এটা তো আর 3.5 কোটি টাকা ভাই হোটেলে ব্যয় হতো না। এ বাদেও আরও কত খরচ আছে, খাওয়া দাওয়া, এটা সেটা, ঘোরাফেরা, সবই তো রাষ্ট্রের টাকায় হচ্ছে, আমার আপনার করের টাকায় হচ্ছে। তাহলে 39 জন সদস্যকে তিনি কি করতে নিয়ে গেলেন? অথচ তিনি নিজেই বলছেন দেশের আর্থিক অবস্থা এখন শূন্য নয়, শূন্যেরও নিচে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখুন, লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট আছে, কিন্তু বাংলাদেশ থেকে লন্ডনের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন। তাই প্রশ্ন হচ্ছে, সরকার প্রধান হিসাবে দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার করা বিমানেই যাওয়াটা তো যুক্তিযুক্ত বিষয়, তাই না? কিন্তু তিনি সেটা না করে একটি বৈদেশিক ফ্লাইটে আরও দ্বিগুণ খরচ করে ব্যয় বাড়িয়ে লন্ডনে পৌঁছেছেন। অথচ মোহাম্মদ ইউনূস বলছেন যে দেশের অর্থনীতি শূন্য না বরং শূন্যেরও নিচে। তাই শূন্যর নিচে যাওয়ার জন্য আপনার মধ্যে কি এতটুকুও আক্ষেপ আছে? ওটা থাকবেই বা কী করে, কারণ শূন্যের নিচে যাওয়ার জন্য মূল কাণ্ডারি তো আপনি নিজেই, তাই না? এখন এরকম একটা ব্যয়বহুল হোটেলে থাকা অস্বাভাবিক নয়, আমি আগেই বলেছিলাম, কিন্তু এখানে ওই দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্রীয়ভাবে আমরা কতটা লাভবান হলাম এবং এটা কোনো দ্বিপাক্ষীয় সফর ছিল কিনা। দর্শক বন্ধুরা, এই প্রশ্নের উত্তর যতটা সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এবার আপনাদেরকে একটু ভাবতে হবে এবং কমেন্ট বক্সে জবাব দিতে হবে যে আপনার করের টাকায় এই যে 10 লক্ষ টাকা খরচ করে প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনূস
যুক্তরাজ্যে অবস্থান করছেন, এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, জানি দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ, জনগণের জনমান অনেক নিচে নেমে গিয়েছে আগের তুলনায়। তো এমতো অবস্থায় আপনার রায় কি? আপনি একজন জনগণ হয়ে এই লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের বৈঠকের পর একটা আলোচনা ছড়িয়ে পড়েছে। সেটা হলো, আমরা যখন এই ধরনের আলোচনা হয়, আমরা মানে সোফার এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত যে কে জিতলো, কে হারলো, সরকার জিতলো না বিএনপি জিতলো, বা এর বাইরে জামায়াত আছে এবং এনসিপিকেও আমরা এখন আলোচনার মধ্যে রাখি, কে জিতলো কে হারলো এই হিসাব নিকেশ শুরু হয়। আসলে কি তাই? একটা রাজনৈতিক সেটেলমেন্ট আদতে কাউকে কি জেতায় বা হারায় সে আলোচনাটা করতে চাই। তার আগে বিএনপির বাইরে যে দুটো দলকে নিয়ে আমরা আলোচনা করি, এনসিপি এবং জামায়াতে ইসলামী, তাদের প্রতিক্রিয়াটা, অফিসিয়াল প্রতিক্রিয়াটা একটু দেখতে চাই। সেখানে প্রথম আলোতে হেডলাইন হচ্ছে এরকম: জামায়াতে ইসলামী নিয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। মানে এখানে তারা যা যা বলছেন যে একটা মানে দলের সাথে কথা বলে একটা যৌথ বিবৃতি দেয়া হয়েছে, সেটাকে তারা নৈতিকভাবে যথার্থ নয় বলে মনে করছেন। তিনি বলছেন এটা দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। তিনি একটা বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জামায়াতকেই করতে চাই, আমি একটু পরে আসছি। তারপর তারা বৈঠক করেছেন, কথা বলেছেন। এরপর তারা বলছেন যে বৈঠকটাকে তারা ওয়েলকাম করছেন, যেটা স্বাভাবিক, যেহেতু সরকার প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বা বৈঠকভাবে মানে আলাদাভাবে বা একত্রে বৈঠক করছেন, সো এটা হতেই পারে। কিন্তু ওই যে সেই কথাটা যে তারা এটা করা ঠিক হয়নি বলে বলছেন। তারপর তিনি বলছেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল যেহেতু আছে, সবার সাথে আলোচনা করেই এটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক বলে বিবেচিত হতে পারত। তারা বলছেন, আমরা আশা করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং বিচার সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। তারপর বলছেন তিনি দেশে এসে যে সংশয় দেখা দিয়েছে সেটা জাতির সামনে স্পষ্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে মোটা দাগে, আমি খুব বিস্তারিত পড়লাম না, মোটা দাগে তারা বলছেন সংস্কার বিচার করতে হবে। আর যেভাবে তিনি বিএনপির সাথে বসেছেন এবং একটা যৌথ ঘোষণা দিয়েছেন, সেটাকে সঠিক বলে মনে করছেন। এটা নিরপেক্ষতা, একটি দলের সাথে তার মানে টোনটা এরকম যে একটা দলকে একটু বিশেষ ট্রিটমেন্ট দেওয়াটা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এই ভাষার উদ্দেশ্য কি আমরা বুঝতে চেষ্টা করব, এবং এনসিপিও যা বলেছে তার সাথে বেশ কিছু ক্ষেত্রে মিলও পাওয়া যাবে। তারা আসলে কি বলতে চান সেটা বুঝবো। কিন্তু আমি যে প্রশ্নটা জামায়াতকে করতে চেয়েছি, মানে বিএনপিকে কি একটা এক্সট্রা ট্রিটমেন্ট দিল? উত্তর হচ্ছে দিল। এখন আমরা যদি পাল্টা প্রশ্ন করি, প্রধান উপদেষ্টা যখন মিটিং করে তখন জামায়াতের সাথে আলাদাভাবে বসেন বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বসাটা আমি কোনোভাবেই সঠিক বলে মনে করি না। কিন্তু বিএনপির পর জামায়াতের সাথেও আলাদাভাবে প্রধান উপদেষ্টা বসাটাকে আমি যৌক্তিক বলে মনে করি। কারণ এই মুহূর্তে আমাদের রাজনৈতিক স্ফিয়ারে বিএনপির পর জামায়াতই শক্তি, গ্যাপ অনেক কিন্তু দ্বিতীয় শক্তি। আমরা কি এই কথা বলি যে এটা করার মাধ্যমে নিরপেক্ষতা নষ্ট হয়েছে? ধরুন সম্প্রতি যে ওনার পদত্যাগের পরিস্থিতি যখন হলো, তখন একদিনে বিএনপি সাথে প্রথম মিটিং, তারপর জামায়াতের সাথে এবং শেষে এনসিপির সাথে একদিনে। পরের দিন দুটো গ্রুপে অনেকগুলো দল, সকালবেলা একটা গ্রুপ, তার মধ্যে অনেকগুলো দল, তারপর আরেকটা গ্রুপে অনেকগুলো দল। এখন ওই গ্রুপের কোনো দল কি বলবে যে জামায়াতের সাথে আলাদা বৈঠক করে আমাদেরকে কম গুরুত্ব দিয়ে জামায়াতের প্রতি এক ধরনের পক্ষপাত দেখানো? বিএনপি এনসিপিকেও যোগ করলো, এটা করে পক্ষপাত দেখিয়ে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা নষ্ট করেছেন। কারণ আমাদের সাথে তো আলাদা করে প্রত্যেকটা দলের সাথে 1-to-1 বৈঠক করেননি। এই প্রশ্ন করবেন, এই প্রশ্নটাকে কি আমরা ভ্যালিড প্রশ্ন মনে করব? উত্তর হচ্ছে না। আমাদের মেনে নিতে হবে আসলে রাজনৈতিক স্ফিয়ারে সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে, সেটা যদি এক হয় বা একাধিক হয়, সেটার প্রত্যেকটার একটা আলাদা গুরুত্ব পাবার স্কোপ থাকবে, এটাই নিয়ম। এনসিপি কি বলছে? তাদের হেডলাইন প্রথম আলোতে এরকম: লন্ডনের বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব পাওয়া অত্যন্ত হতাশাজনক। তারা বলছে, তারা বিবৃতিতে এরকম বলছেন যে আলোচনাকে তারা ইতিবাচকভাবে দেখছেন, উইচ ইজ রাইট। এটাও চমৎকার ব্যাপার। আমাদের দলগুলো মনে করছে আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান, এমনকি তাদের প্রতিদ্বন্দ্বী দলের সাথেও যদি হয়, দ্যাটস ফাইন। কিন্তু হেডলাইনে যেমন বলা হচ্ছে, যেখানে নির্বাচন নিয়ে যত কথা হয়েছে, সংস্কার নিয়ে সেসব কথা মানে তো সে পরিমাণ কথা হয়নি। এবং তারা আগেও বলছেন তারা জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জন আকাঙ্ক্ষাকে অবদমিত করবে। তারা সবসময় যা বলেন আর কি। কাজেই
সবার সাথে আলোচনার মাধ্যমে জুলাইয়ের মর্যাদা ঠিক করার জন্য বলছেন তারা। আলাদাভাবে বিএনপিকে নিয়ে খুব নেগেটিভ মন্তব্য করেননি, তবে আমরা হয়তো খেয়াল করেছি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি গুরুত্বপূর্ণ একজন সদস্য এনসিপির, তিনি প্রাথমিক প্রতিক্রিয়া অত্যন্ত টাফ ভাষায় বিএনপির সাথে বসে এই ঘোষণা দেয়া, তার নিরপেক্ষতা হারানো, জামাত যে ধরনের কথা বলছিল সেই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন, এবং দেশের বাইরে বসে, দেশের বাইরে থেকে এই ধরনের ঘোষণা দেওয়াটাকেও তিনি স্ট্রংলি কন্ডেম করেছেন। আচ্ছা, এখন আমরা একটু যদি বলি যে এই দুই দল কি আসলে তারা সম্ভবত নির্বাচন আরও পরে চেয়েছিলেন, এটা ধারণা করা যৌক্তিক কারণ আছে, এবং সেটা যখন এগিয়ে আসলো এটা তাদের পরাজয় হলো কিনা। আমরা খেয়াল করি সত্যিকার অর্থে কারোই চাওয়াটা পূর্ণ হয়নি, বিএনপির চাওয়া পূর্ণ হয়নি। সে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, প্রধান উপদেষ্টা এপ্রিলে ঘোষণাই করে দিয়েছিলেন, এবং এনসিপি এবং জামায়াত মোটামুটি খুশি ছিল, তারা হয়তো জুনে হলে আরও খুশি হতেন। সেখান থেকে 2 মাসের মতো এটা এগিয়ে এসছে, সেটাও তাদের এক ধরনের অখুশি থাকার মতো পরিস্থিতি হতে পারে। কিন্তু যে কথাটা বলছি, আসলে আমরা যখন একটা রাজনৈতিক সংকটের দিকে দেশ ধাবিত হয়, আমরা ধারণা করতে পারি যদি আমরা রাজনীতি করতে চাই, আবারও বলছি ষড়যন্ত্র না করে কেউ যদি রাজনীতি করতে চায়, তাহলে রাজনৈতিক সংকট যদি খুব সিভিয়ার হয় তাতে সবগুলো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এটা মানতে হবে এই মুহূর্তের বাংলাদেশে বিএনপির সাথে সরকারের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, এবং তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মেনে নিতে হবে। কোনো একদিন জামায়াত সেই জায়গায় যেতে পারে, কোনো একদিন এনসিপিও সেই জায়গায় যেতে পারে, কিন্তু এই মুহূর্তে বিএনপি সেই জায়গাটায় আছে। সুতরাং তার সাথে নেগোসিয়েশন এবং ডিলিংকে আলাদাভাবেই দেখতে হবে, এবং এটাও দেখতে হবে যে বিএনপির চাওয়াও পরিপূর্ণভাবে পূর্ণ করে দেওয়া হয়নি, তার চাওয়াও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। শুধু তাই না, রিসেন্টলি তার আরও অনেক ক্ষেত্রেই বিএনপি যা চেয়েছে সেভাবে সরকার কাজ করেননি। সুতরাং এভাবেই দেখা উচিত হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মানেটাই এটা, প্রত্যেকে তার তার মতো করে চাইবে এবং কোনো একটা জায়গায় আমরা গিয়ে একত্র হব। আমি এনসিপি বা জামায়াত ইসলামী অলরেডি তার ক্যান্ডিডেটের নমিনেশন দিয়ে দিয়েছে। নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি, জামায়াতের ওই 2 মাস বেশি সময় লাগবে বলে মনে হয় না, এবং এক অর্থে জামায়াত বিএনপির চাইতে অনেক বেশি এগিয়ে আছে, কারণ জামায়াতের দলের মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলা তুলনামূলকভাবে অনেক ভালো, এটা আবহমান কাল থেকে। আর বিএনপির এখনও নমিনেশন ফাইনাল করা অনেক কঠিন, কারণ প্রচুর ক্যান্ডিডেটস মাঠে আছেন, তারা একে অপরের সাথে সাংঘর্ষিক পরিস্থিতিতেও আছেন, এগুলো সামলানো, ক্যান্ডিডেট ফাইনাল করা অনেক টাফ কাজ তাদের সামনে রয়ে গেছে। আর এনসিপি 2 মাস বেশি সময় পেলে অনেক বেশি দল গুছিয়ে অনেক কিছু করতে পারতো, আমার কাছে মনে হয় না। আর যে সময়টা আছে এই 2 মাসের যে খামতি তাদের হলো, ঘাটতি তাদের হলো, সেটা তারা কাটিয়ে নিতে পারবেন বলে আমি সত্যিই বিশ্বাস করি, তাদের যতটুকু পারফর্ম করার কথা। ইনফ্যাক্ট বলে ফেলা ভালো, এটা এই 2 মাস না, আরও 2 বছর সময় পেলেও, ডিসেম্বরের পর আরও 2 বছর সময় পেলেও এনসিপি আসলে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক শক্তি হিসেবে ভোটের মাঠের রাজনীতি একটা, আর রাজনৈতিক শক্তি আলাদা জিনিস। ভোটের মাঠে তারা কোনো শক্তি হয়ে উঠবেন না আরও 2 বছর, 4 বছর, 5 বছরেও। আমি প্রায় বলি যে 10 বছর পরও যদি এনসিপি একটা মানে টপ তো দূরে থাকুক, কিন্তু একটা মোটামুটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ায়, যে বেশ কিছু সিটে জিততে পারে, এটা অনেক বড় সাফল্য হবে বলে আমি বিশ্বাস করি। তাদের সেদিকেই মনোযোগী থাকা দরকার। তাহলে যে কথাটা বলছিলাম, এনসিপি বা জামায়াত কি হারলো? উত্তর হচ্ছে না, কেউ হারেনি। বিএনপি হারেনি, সরকার না, কেউ না। আমরা একটা জায়গায় এসেছি, যদি থাকতে পারি, আমি কথাটা বারবার স্মরণ করিয়ে দেব, আমি মনে করি না ষড়যন্ত্র শেষ হবে। নির্বাচন পেছানোর জন্য কোনো একটা কেওস ঢাকার মাঠে তৈরি করা, মিয়ানমারের সাথে করিডোরের নামে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, এগুলো যে কোনো চেষ্টা চলতে পারে। আমি এখনও বিশ্বাস করি এই চেষ্টা যারা করবেন তারা সেই জায়গায় আছেন, সেই চেষ্টা তারা করে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো আমাদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলোতে। কিন্তু নির্বাচন হবে, এটা যদি ঘটে, সবাই একটু আগে আর একটু পরে তাদেরকে অ্যাডজাস্ট করে নেবেন, তাতে কারও পরাজয় হয়নি। পরাজয় হয়েছে একটা অংশের, যারা আসলে চান, মানে ফর দ্য টাইম বিং, আবারও বলছি, তারা আবার শক্তি সংগ্রহ করবেন, তারা কৌশল ঠিক করবেন, তারা ছেড়ে দেবেন সহজে বলে আমি বিশ্বাস করি না। তারা এটা চালিয়ে যাবেন, এবং আমাদের এই কারণেই ভোকাল থাকতে হবে। সেটা হচ্ছে যারা চেয়েছেন এই সরকারকে আনলিমিটেড টাইমের জন্য এক্সটেন্ড করা। অনেকেই নানাভাবে সরকারের ভেতরে আছেন, সরকারের বাইরে আছেন, নানা ধরনের মানুষজন আছেন, এবং আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারাও বিশ্বাস করেন বা মনে করেন এই ধরনের একটা সরকার দীর্ঘ সময় থেকে অনেক কিছু করে যেতে পারলে সেটা দেশের জন্য ভালো, এবং তারা কিছু কাজ যদি করে দিয়ে যেতে পারেন, তারপরের বাংলাদেশ সিকিউরড হয়ে যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিদ্রভাবে চমৎকারভাবে চলতে থাকবে। ভ্রান্ত বিশ্বাস, কিন্তু এই ধরনের বিশ্বাস আছে। আমি তাদেরকেও খুব সমস্যার বলে মনে করি না, তারা এটা ভুলভাবে বোঝেন। কিন্তু ওই যে বলছি, ভেস্টেড ইন্টারেস্টওয়ালা কিছু মানুষ আছেন যারা মনে করেন এই সরকারকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টেনে নিয়ে যেতে হবে, তাতে ক্ষমতার আরাম পাওয়া যায়, ক্ষমতার আরাম এনজয় করা যায়, সেটা সরকারের মধ্যে থেকে হোক, বাইরে থেকে হোক, সেটার কারণেই তারা চাইছিলেন এটা। সো ফর দ্য টাইম বিং, এই যে নির্বাচনের সময় নিয়ে যে ধরনের প্রাথমিক সেটেলমেন্ট হলো, এটায়
হেরেছে আসলে তারা ফর দ্য টাইম বিং। আমরা তাদেরকে পরাজিতই রাখতে চাই, কিন্তু সেটাও নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত আমাদের সতর্ক থেকেই সেই চেষ্টা করে যেতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেই চেষ্টা চালাবেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। এদের মধ্যে বহু মানুষের কারো না কারো এজেন্ডা নিয়ে নামেছেন, কোনো রাষ্ট্রের হতে পারে, কোনো মানুষ আছে কারো এজেন্ডা নিয়ে নামেন না। তারা এত বেশি আত্মপ্রেমিক বা নার্সিসিস্ট যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তারা যে কোনো কিছু করে ফেলতে পারেন, এই পরিস্থিতিও হতে পারে। সো ফর দ্য টাইমিং তারা পরাজিত হলে উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। আর প্রায় বলছি, আবারও বলছি, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এইভাবে আমাদের অভ্যস্ত হতে হবে। আমরা চেয়েছিলাম বিএনপি বিরাট দল, ও চাপ দিয়ে ডিসেম্বরের জন্য খুবই টাফ থাকতে পারত, থেকে এটা অর্জন করার চেষ্টাও করে ফেলতে পারত, কিন্তু না, সেও তার জায়গা থেকে সরেছে। সে কারণেই আমরা বলবো যে এটা একটা গণতান্ত্রিক চর্চার সুন্দর নিদর্শন। মনের দিক থেকে খুব খুশি এনসিপি বা জামায়াত হয়তো হয়নি, অ্যাটলিস্ট তারা এক্সপ্রেস করছে না, তারাও এটা মেনে নেওয়া উচিত হবে। তার চাইতে জরুরি কথা, তারা অন্তত আরেকটা জিনিস, যেটা এটাও বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলতে চাই, সেটা হচ্ছে তারা নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যে ন্যারেটিভ তৈরি করছেন, সেটা নিয়ে তারা নির্বাচন বানচালের জন্য মাঠে নামবেন না, আমরা অন্তত এটুকু এক্সপেক্ট করতে চাই।